সেই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন লুনারের প্রপার্টিটা দেখা যাচ্ছে। এখানেই আমি থার্ড ফ্লোরে উঠেছি। আমি ক্যামেরাটা ঘোরাই, এই দেখুন আমি জাস্ট 2 পা হাঁটবো, আমার সামনেই হচ্ছে কেভেন্টার্স। আর যদি আর মিনিট খানেক হাঁটেন আপনি পৌঁছে যাবেন গ্লেনারিজ এবং চৌরাস্তাতে। সো দিস ইজ হোয়াট দ্য লোকেশন ইজ। দার্জিলিং আসা একেবারে সার্থক। গলার যা অবস্থা আমি জানি না কতটা শুনতে পাচ্ছেন, তবে আমি অসম্ভব রকম এক্সাইটেড। এইরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বিশ্বাসের বাইরে। আর এইদিকে দেখুন সূর্যোদয় হয়ে গেছে। ঘড়িতে বাজে দুপুর 2:40। দার্জিলিং এ এখন টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি মতো। একটা দারুণ রোদ ঝলমলে পরিবেশ এসেই পেয়েছি দার্জিলিং এ। আমি যে হোটেলটিতে উঠেছি সেটা আমার অন্যতম খুব প্রিয় হোটেল আর কি। আমি যখন প্রথমবার সোলো দার্জিলিং এ এসেছিলাম এই হোটেলটাতেই একটা অন্য ক্যাটাগরির রুমে উঠেছিলাম। আজকে কোন রুমে উঠলাম চলুন সেটা আগে দেখিয়ে নিই, তারপর আরো অন্যান্য নানা তথ্য শেয়ার করতে থাকবো। আমি এবার এসে উঠেছি হচ্ছে হোটেল লুনারে। হোটেল লুনারের ঠিক লোকেশন কোথায় আমি বাইরে থেকে অবশ্যই আপনাদের দেখাবো, বাট আগে রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে ওনাদের সব থেকে মানে কস্টলি রুম বলতে পারেন, কারণ এখান থেকে ভিউটা জাস্ট অনবদ্য। এটা এনাদের এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম। একদম শুরু থেকে রুমটা ঘুরে দেখাই। এটা হচ্ছে রুমটার এন্ট্রান্সের এরিয়া। এই দরজাটা দিয়ে ঢুকলেন, এখানে একটা কি বলবো ড্রেসিং এরিয়া মতো আছে। এখানে আপনাদের লাগেজ রাখতে পারেন, একটা ওই ক্লোজেট মতো করা আছে। নিচে এগেন দের ইজ অ্যাম্পল স্পেস টু কিপ ইউর স্টাফ। এখানে মেয়েদের সাজগোজ করবার জন্য একটা ছোট আয়না। আর ডান দিকে এগেন দের ইজ একটা এরকম আয়না দেওয়া জায়গা, এটাও ব্যবহার করতে পারেন। স্পেশালি এটা মহিলাদের কাজে লাগবে যারা সাজগোজ করবেন ভাবছেন। এইখানে একটা টুলও দেওয়া আছে, এখানে বসে এই আয়নাটাকে ইউটিলাইজ করতে পারবেন। আর এদিকে কিছু ছোট ছোট র্যাক করা আছে সঙ্গে জিনিস রাখবার জন্য। এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম, এটা একটু পরে দেখাচ্ছি, তবে তার আগে এই রুমটার দাম যে জন্য সেটা দেখাই। এই হচ্ছে রুমটার মূল এরিয়া। ডান দিকে যেরকম দেখতেই পাচ্ছেন, ডান দিকে ওনারা রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি দিয়েছেন হচ্ছে ইলেকট্রিক কেটলি, চা কফি বানানোর সরঞ্জাম, 2টো কাপ। এখানে একটা টিভি আছে সেট টপ বক্স সমেত, 2টো এখানে আবার বসবার জায়গা। এদিকে একটা কুইন সাইজের বেড, এদিকে একটা সাইড টেবিল, এদিকে আর একটা সাইড টেবিল, ইন্টারকম অবশ্যই আছে। এদিকে ওনারা একটা ইলেকট্রিক কেটলি দিয়েছেন, আরো 2টো গ্লাস আছে। আর এই রুমটার একটা বিরাট সুবিধা হচ্ছে প্রচুর চার্জিং পয়েন্টস আছে, যেটা আমার ভীষণ ভীষণ কাজে লাগে। ভিউ যেদিকটা থেকে সেদিকে যাতে আপনারা বসে ভালো করে সমস্ত জিনিস এনজয় করতে পারেন, তার জন্য দুদিকে চেয়ার, মাঝখানে একটা টেবিল। আর ভিউটা জাস্ট দেখাই কি দেখতে পাচ্ছি। এই আমার রুমের বলতে পারেন জানলা থেকে যদি আমি নিচে তাকাই, এইটা হচ্ছে ঠিক দার্জিলিং এর মূল অংশ। এই বাঁদিকেই হচ্ছে রামাডা হোটেল, নিচে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড, প্রাইভেট ট্যাক্সি এখান থেকে পেয়ে যাবেন। আর কি কি দেখা যাচ্ছে রুম থেকে বলে দিই। এই হচ্ছে কেভেন্টার্স, দেখতেই পাচ্ছেন অনেকে অলরেডি কেভেন্টার্সের ছাদে বসে খাওয়া দাওয়া করছে। ওই সোজা চলে গেলেই কিন্তু আপনারা চলে যাবেন চৌরাস্তার দিকে। এখান থেকে গ্লেনারিজ পায়ে হেঁটে ঠিক 1 মিনিট মতো। এইদিকে নিচে পদ্মা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে একদম জমজমাট। হ্যাঁ, এটা সত্যি কথাই যে যারা নিরিবিলি পছন্দ করেন তাদের হয়তো এই লোকেশনটা ভালো লাগবে না, বাট যারা একটু প্রপার জায়গায় থাকতে চান মল রোডকে ঘিরে, তাদের জন্য আমার মনে হয় এটা মোস্ট সুটেবল প্লেস। আর যে জিনিসটা এখানের মূল পাওনা সেটা হচ্ছে এই যে বাড়িঘরগুলো দেখছেন, এই যে ছোট ছোট পাহাড়গুলো দেখছেন, এর পিছনেই কিন্তু আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা। যদি আকাশ পরিষ্কার থাকে এখান থেকে কি সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি নিজে দেখেছি বলে বলছি। এখন তো মেঘে ঢাকা কিছু বুঝতে পারছেন না, তবে ঠিক এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা কিন্তু অনবদ্য সুন্দরভাবে দেখা যায়। অ্যান্ড দ্য স্টোরি ডাজন্ট এন্ড হিয়ার। এখানে কিন্তু একটা ব্যালকনি আছে, সেটাও দেখাই আপনাদের। এই হচ্ছে এই রুমটার সঙ্গে লাগোয়া আর একটা ব্যালকনি। এই ব্যালকনিতেও কিন্তু আবার 2টো বসবার জায়গা, একটা ছোট টেবিল। আর এখান থেকে আরো প্রপারলি কিন্তু চৌরাস্তার দিকে যে রোডটা চলে যাচ্ছে, নেহেরু রোড, সেটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে। এই দেখুন কেভেন্টার্স বলুন
যেখানে বিকেলে মানে রোড সাইড স্টলস গুলো বসে, সব আপনারা রুমে বসেই দেখতে পারবেন, কোথাও সত্যি কথা বলতে যাওয়ার দরকার নেই। আর এই চেয়ারগুলোয় বসে ভাবুন, সোজা তাকালেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই রুমটা আমার অনেক দিন ধরে থাকবার ইচ্ছে ছিল। আমি এর আগে ওনাদের ডিলাক্স ভিউ রুমে থেকেছি, সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে, যারা দেখেননি সেই রুমটার ভিডিওটার লিংক আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাট এটা জাস্ট অনবদ্য, এত ভালো ভিউ, মানে কি বলবো, একটা 270 ডিগ্রি ভিউ আছে বলতে পারেন। এই গোটা যেহেতু এরিয়াটা মানে ওপেন, একদম কোনো অবস্ট্রাকশন নেই, এমনকি যদি আপনারা দেখেন এদিকেও কিন্তু অনেকটা দেখা যাচ্ছে রাস্তাটা। যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া বাথরুমটা দেখানো। এই বলেছিলাম ঢোকার দরজাটা ডান দিকে তাকালেই কিন্তু রুমের সঙ্গে লাগোয়া বাথরুমটা দেখতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুমটা, এই দেখুন এরকম আয়না দেয়া, একদম পরিষ্কার ঝকঝকে। এমনকি এখানে রুম ফ্রেশনারও দেয়া আছে, যাতে কোনো রকম কোনো গন্ধ না পান আপনারা। এখানে দেখুন শ্যাম্পু, কন্ডিশনার, বডি লোশন সব ওনারা দিয়েছেন। বেসিন তো আছেই, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, স্যানিটাইজ করা, স্নানের জন্য কিন্তু একটা আলাদা অংশ করা, পর্দা দিয়ে আলাদা সেপারেটেড, ভীষণ ভীষণ পরিষ্কার। দুটো ফ্রেশ টাওয়েল আছে, সব মিলিয়ে বাথরুমটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি তো একা আছি, আমার জন্য মোর দ্যান এনাফ। আচ্ছা, ঘর তো ভালো, বাথরুম ভালো, ভিউ ভালো, সবই বুঝলাম। তবে আপনাদের মনে নিশ্চয়ই জিজ্ঞাসা যে এই রুমগুলোর ভাড়া কত। হ্যাঁ, এটা খুব একটা ক্রুশিয়াল অ্যাসপেক্ট, আমি চেষ্টা করব সমস্তটা ডিটেলসে বলার। তবু আমি বলে রাখছি যে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখবো, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে যায় ওখানে সরাসরি কথা বলে জেনে নেবেন। হ্যাঁ, আমার আলাদা করে মানে রেটটাকে কমিয়ে বলার কোনো ইচ্ছে নেই। এই হোটেলটা কিন্তু একটু কস্টলি প্রিমিয়াম হোটেল, আমি আগে থেকেই বলে রাখি। এখানে খুব সস্তায়, একেবারে সস্তায় রুম যে সবসময় পাওয়া যায় তা নয়। তবে হ্যাঁ, এখানে পিক সিজন, অফ সিজনের ব্যাপার আছে। যদি একটু অফ সিজনে আসেন অবশ্যই রুম ভাড়া যেটা সেটা কমে পাবেন। আর যদি আপনি ভিউ রুম নাও নেন, নন ভিউ রুম হলেও এই লোকেশনটার কিন্তু একটা মাহাত্ম্য আছে। আপনি হয়তো রুমে বসে ভালো ভিউ নাও পেতে পারেন, বাট নেমেই কিন্তু আশপাশে সমস্ত কিছু। আর কথা বাড়াবো না, ঠিক কত টাকা রুম রেটস, এই ওনাদের যে রুম ট্যারিফের কার্ড সেটা নিয়েই বসেছি, আপনাদের শেয়ার করে দিই। আচ্ছা, ওনাদের যেরকম বলছিলাম 3টে ক্যাটাগরির রুম আছে। আমি আছি হচ্ছে এক্সিকিউটিভ রুমে, এর নিচে হচ্ছে সুপার ডিলাক্স রুম, যেটাও কিন্তু একটা ভিউ রুম, সেখান থেকেও সমস্ত কিছুটাই দেখা যায় আশপাশের। বাট হ্যাঁ, ওখানে বারান্দাটা নেই। আর ডিলাক্স ডাবলটা সম্ভবত নন ভিউ রুম আর কি। এখানে স্ট্যান্ডার্ড যেটা রেট ডাবল অকিউপেন্সির আমি যে রুমগুলোয় আছি সেটা হচ্ছে 7240 উইদাউট ট্যাক্সেস, এর বাদে কিন্তু 12% জিএসটি অ্যাড হয়। সুপার ডিলাক্সটা হচ্ছে 6090 প্লাস 12% ট্যাক্সেস, আর নন ভিউ রুমগুলো হচ্ছে 4940 প্লাস 12% ট্যাক্সেস। এবার আমি যেরকম সিঙ্গেল অকিউপেন্সিতে আছি সেক্ষেত্রে রেটটা কম পড়ে। সিঙ্গেল অকিউপেন্সিতে এই রেটটা ওই অ্যাপ্রক্সিমেটলি 6090 প্লাস 12% ট্যাক্সেস হয়ে যায়। সুপার ডিলাক্সটা 4940 প্লাস 12% ট্যাক্স, আর ডিলাক্স ডাবলটা 3790 প্লাস 12% ট্যাক্স। এই যে রেটটা বললাম এগুলো হচ্ছে দুজন বা একজনের থাকার। যদি এক্সট্রা বেড আপনাদের লাগে তাহলে 600 টাকা বাড়তি পড়বে। তবে বলে রাখা ভালো, এই রেটগুলোর ওপরে সারা বছরই কিন্তু কোনো না কোনো ডিসকাউন্ট চলে। কত ঠিক এক্সাক্ট ডিসকাউন্ট চলে সেটা আপনাদের ওনাদের ফোন করে জেনে নিতে হবে। আমি যেটুকু শুনছিলাম সাধারণত 10 থেকে 20% কিন্তু ডিসকাউন্ট থাকে, যেটা হয়তো অফ সিজন তখন 20% পাবেন, পিক সিজনে হয়তো 10% পাবেন, বাট দ্যাট ভ্যারিজ ওভার টাইম, উইকেন্ড কি উইকডে, কোন সময় আপনারা আসছেন। যেরকম জানেন দার্জিলিং এর প্রত্যেকটা হোটেলেই হয়ে থাকে, এখানেও কিন্তু ভাড়াটা পাল্টাতে যায়। এখানের বুকিং এর যেটা নাম্বার সেটা আমি যখন কথা বলছি নিচে টানা ফ্ল্যাশ করছি, প্লাস আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সরাসরি কথা বলে রুম রেটস চেক করে আপনারা এখানে আসতে পারেন। আর এই যে হোটেল লুনার, এটা কিন্তু মেক মাই ট্রিপে এনলিস্টেড। মেক মাই ট্রিপেও রুম রেট চেক করতে পারেন, যদি ওখানে ভালো ডিল পান তাহলে অবশ্যই আপনি আসতে পারেন। আমি কিন্তু এই যে এখন তো কম্প্যারিটিভলি অফ সিজন, ধরুন দুর্গাপুজো, কালী পুজো চলে গেছে, এখন আর টুরিস্টও কম, আমি কিন্তু ভালো অফার্স পেয়েছি।
both online and both in the property. আর একটা কথা আমি ভিডিওতে আগে এগোনোর আগে 100% ক্লিয়ার করে দিতে চাই, আমি কিন্তু এই প্রপার্টিটার সঙ্গে কোনো রকম কোনো কোলাবোরেশন, পেড প্রমোশন, পার্টনারশিপ কিচ্ছু করছি না। আমি নিজে টাকা দিয়ে থাকছি, আর এই ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। আমি এই যে ট্রিপটা করছি সেটা করছি কিন্তু আমি কোলাবোরেশন উইথ ট্যুর কিংডম, যেটা আপনি আসার সময় অলরেডি বলেছি। বাট হোটেল বলুন, যা বলুন, সেগুলো কিন্তু আমার দায়িত্ব নয়, সমস্তটা ওনারাই অ্যারেঞ্জ করে দিয়েছে। তাই আমার এখানে ডিরেক্টলি এই হোটেলটিকে ভালো বলে আলাদা করে কোনো বেনিফিট নেই। বিশ্বাস করুন, আমি বেশ ভালো টাকা দিয়ে কিন্তু থাকছি। আমায় যারা চেনেন তারা জানেন যে আমি এটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমি মিথ্যে কথা বলছি না। আমি যদি পেড প্রমোশন করতাম তাহলে বলে করতাম, কারণ এত ভালো একটা হোটেলকে ভালো বলতে আমার সত্যি কোনো দ্বিধা নেই। বাট আমি কিন্তু বারবারই বলছি, আমি এখানে কিন্তু কোলাবোরেশন বা পার্টনারশিপ একটাও করছি না। আর আশপাশটা যে কি ভালো লাগছে কি বলবো, জানলাটা খুলে রাখলে একটা ঠান্ডা হাওয়া আসছে, গম গম করছে জানেন আশপাশটা। ভগবানকে জাস্ট একটাই রিকোয়েস্ট করছি যে যদি কালকে সকালে আকাশটা একটু পরিষ্কার হয় এবং তার দেখা পাওয়া যায়। আমি আমার বউকে এবং আমার ভালোবাসার মানুষকে কলকাতায় ছেড়ে এসেছি আর এক ভালোবাসার জিনিসের টানে। তো সেই ভালোবাসার মানুষ এবং ভালোবাসার জিনিস যদি এখানে দেখা দেয় আমি ধন্য হয়ে যাব। এই ভিউটার ব্যাপারে আর কি বলবো বলুন। দার্জিলিং এ লোকে বলে যে মল রোডের আশপাশে আমি থাকতে চাই, যেখান থেকে সমস্ত কিছু দেখা যায়। আমার এই যে রুমের বারান্দা, এই তো এখানে বসবার জায়গা দেখাচ্ছিলাম, এখান থেকে সোজা তাকালে আপনি সব দেখতে পারবেন। দূরে এমনকি গ্লেনারিজের ছাদটাও দেখা যাচ্ছে, কেভেন্টার্স তো দেখা যাচ্ছেই, নিচে পদ্মা রেস্টুরেন্ট, গাড়ি স্ট্যান্ড, একদম জমজমাট একটা জায়গা। অনবদ্য ভালো জানেন তো, মানে আমার এই হোটেলটা দার্জিলিং এ থাকা লোকেশন হিসেবে বেস্ট হোটেল, হ্যান্ডস ডাউন বেস্ট হোটেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা দরকার যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন। যদি আমার কাজের কিছু আপনাদের ভালো লেগে থাকে, একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি যে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার ভীষণ ভীষণ সুবিধা হবে। আমার ছোট্ট একটা চ্যানেল, আপনাদের পাশে থাকাটা কিন্তু আমার কাছে অনেক অনেক ম্যাটার করে। আপনারা যারা দার্জিলিং সিরিজের আগের ব্লগগুলো দেখতে চান তারা কাইন্ডলি যখন সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে দেয়া যে বেল বাটনটা সেটা অবশ্যই প্রেস করবেন এবং অল অপশনটা চুজ করে রাখবেন। তাহলে যখনই নতুন কোনো ব্লগ দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। দেখুন, একটা প্রপার্টি মানে শুধু তো একটা রুম নয়, তাকে ঘিরে আরো নানা কিছু থাকে। তো সেই জিনিসগুলো এবার আপনাদের সামনে তুলে ধরি। আমিও একটু ফ্রেশ হলাম, এসে স্নান করলাম, ঘড়িতে বেজে গেছে বিকেল 4টে। এখন মোটামুটি 4:45 নাগাদ এখানে কিন্তু সানসেট হয়ে যাচ্ছে, তাই ডে লাইট থাকতে থাকতে আরো কিছু আপনাদের দেখিয়ে দেওয়া দরকার। আমি যদি জিজ্ঞেস করেন কোন রুমটায় এসে আছি পার্টিকুলারলি, এটা অনেকের প্রশ্ন হয়। আমি আছি হচ্ছে 201। বুকিং এর সময় কোট করতে পারেন এই রুম নাম্বারটা, যে ডিসকাউন্ট দিয়ে কত পড়বে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে লবির এরিয়া। আর এখানে আমার আরেক খুব ভালো লাগার জিনিস কাঞ্চনজঙ্ঘার এটা খুব সুন্দর ছবি। এইরকম কিন্তু লবিটা। রিসেপশনটা হচ্ছে নিচের ফ্লোরে, চলুন নিয়ে যাই। যেরকম বারবারই বলছিলাম, লিফট তো নেই, হেঁটে উঠতে হবে। আর এই ওপরে আছে হচ্ছে ডেকেলিং হোটেল, এটা আরেকটা প্রপার্টি। এই নিচে যদি আমি নেমে যাই, এখানেই কিন্তু আপনি বাঁদিকে গেলে দেখতে পারবেন হচ্ছে এই প্রপার্টিটার রিসেপশন। আচ্ছা, এটা হচ্ছে প্রপার্টিটার রিসেপশন, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে 2টো ফ্লোর ওপরে উঠে এসে এখানে পৌঁছবেন। আমি যখন ফার্স্ট টাইম এই লুনারে এসে উঠেছিলাম আমি 102 রুমে ছিলাম। দিজ আর দি ডিলাক্স রুমস। এখান থেকে ওই 270 ডিগ্রি ভিউ না পেলেও বাইরের দিকে রাস্তার দিকে জানলার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। তো এটাও আপনারা কনসিডার করতে পারেন। দিস ইজ ওয়ান অফ দ্য ডিলাক্স রুমস। আর এখান থেকে যদি নিচে নেমে যাই, হচ্ছে এই প্রপার্টিটার রেস্তোরাঁর অংশটা, একটা পিওর ভেজ রেস্তোরাঁ। আপনাদের দেখাই, আমার মা বাবাকে নিয়ে পরে কখনো এলে খুব সুবিধা হবে, কারণ আমার মা বাবা পিওর ভেজ খায়। এইটা হচ্ছে ওনাদের পিওর ভেজ রেস্টুরেন্ট। অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর ব্যবস্থাপনা আছে। এখান থেকেও কিন্তু আশপাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেক বসবার জায়গা। আর এই দেখুন, আমার রুম থেকে ঠিক যে ভিউটা আছে ওনাদের খাবার জায়গা থেকেও কিন্তু ইকুয়ালি সেম ভিউ। প্রচুর বিস্তৃত, অনেক বাইরের লোকও কিন্তু এখানে এসে খেয়ে যায়। নট নেসেসারিলি যে আপনাকে ইন হাউস গেস্ট হতে হবে, বাইরের লোকও এসে খায়। যারা আপনারা পিওর ভেজ খাবার খোঁজেন আর কি দার্জিলিংয়ে, দিস মাইট বি এ গুড অপশন ফর ইউ। আর যে সিঁড়িগুলোর কথা বলছিলাম, উইচ ইজ ওয়ান অফ দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ দ্য প্রপার্টি, এরকম খাড়া সিঁড়ি ভাঙতে হয়। আমি ছিলাম এই ওপরে উঠে গিয়ে, এইটা হচ্ছে সবে ফার্স্ট ফ্লোর, এর আরো 2টো ওপরে গিয়ে কিন্তু আমার রুম। বাট চলুন প্রপার্টিটার বাইরেটা দেখাই, লোকেশনের ব্যাপারে একটা ধারণা হবে তাহলে আপনাদের। এই হচ্ছে হোটেল লুনারের বাইরের ফাসাডটা। কি করে চিনবেন?
এনাদের নিজস্ব ইনহাউস একটা তো রেস্টুরেন্ট আছেই, ডেকেবাস রেস্টুরেন্ট বলে সবাই চেনে, খুব বিখ্যাত। এই সামনেই হচ্ছে ডেকেবাস, এদিকে হচ্ছে কুঙ্গা। মানে লোকেশনটা বুঝতে পারছেন কিরকম ডেডলি, সব কাছে। এই পাশে যে বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে রামাডা, ওখান থেকে শেয়ার্ড শিলিগুড়ির ট্যাক্সি পাবেন। এখানে প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড তো আছেই। সেই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন লুনারের প্রপার্টিটা দেখা যাচ্ছে, এখানেই আমি 3rd ফ্লোরে উঠেছি। আমি ক্যামেরাটা ঘোরাই, এই দেখুন, আমি জাস্ট 2 পা হাঁটবো, আমার সামনেই হচ্ছে কেভেন্টার্স। আর যদি আর মিনিট খানেক হাঁটেন আপনি পৌঁছে যাবেন গ্লেনারিজ এবং চৌরাস্তাতে। সো দিস ইজ হোয়াট দ্য লোকেশন ইজ, ডেডলি লোকেশন, সব কিছু কাছে। আর প্রপার্টিটার নিচে তো একটু আগেই দেখালাম ডেকেবাস এবং মানে কুঙ্গার মতো এত পপুলার রেস্টুরেন্ট আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে দার্জিলিং এর আইকনিক প্ল্যান্টার্স ক্লাব আর প্ল্যান্টার্স হসপিটাল। চলুন কেভেন্টার্স এর পাশ দিয়ে হাঁটা শুরু করি, একদম চৌরাস্তার ফাউন্টেন অব্দি যাই। একটা জিনিস যেটা একবারে একদম মিসিং, যেটা আমার কাছে নতুন লাগছে, সেটা হচ্ছে কোনো স্ট্রিট ফুড নেই এখানে। কিন্তু বিকেল হলেই, অন্য সময় আপনারা দেখেছেন স্ট্রিট ফুডের স্টলগুলো থাকে, সেটাকে একদম তুলে দিয়েছে। শুনলাম ভানু ভবনের ওদিকে কোথাও বোধহয় ওনাদের মানে সেটেলমেন্ট করেছে এই জায়গাটা, তাতে একটু খালি হয়েছে ঠিকই, বাট দার্জিলিং এর যে আইকনিক জিনিসগুলো ছিল তার মধ্যে অবশ্যই স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্সটা একটা, তো সেটা তো আমি অবশ্যই মিস করছি। আমি মে মাসেও যখন এসেছিলাম এবছর, তখন কিন্তু এর থেকে অনেক মানে বেটার গমগমে পরিবেশ ছিল। আর এই রাস্তা দিয়ে হাঁটা এবং এখানে যে ভালো লাগাটা সৃষ্টি হয়, সেটা কি কোনোদিন পুরনো হবে? আমার তো হবে না। আর এই রাস্তা বরাবরই আপনারা যারা আমার আগের বারের দার্জিলিং সিরিজটা দেখেছেন জানেন, আমরা উঠেছিলাম হচ্ছে এখানের হোটেল অলিভে। সেটাও একটা অনবদ্য প্রপার্টি ছিল, খুব ভালো ভিউ। এখান থেকে যেরকম কেভেন্টার্স দেখা যাচ্ছে, ওখান থেকে গ্লেনারিস দেখা যায়। আর শীতের পোশাক এখন কিন্তু প্রচুর বিক্রি বাট্টা হবে, কারণ অনেক দিন পর উত্তরবঙ্গে এসে সত্যি ঠান্ডাটা লাগছে। তবে এখন যে সময়টা, যেরকম বলছিলাম, যেহেতু দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং ছুটির সিজনটা শেষ হয়ে গেছে, এখানে কিন্তু সেই ম্যাড রাশটা এখন আর নেই। কত খালি দেখতে পাচ্ছেন, মানে এখানে সবসময় একটা সেই শ্রীভূমির পুজোর মতো লাইন পড়ে, খুবই খালি খালি লাগছে। আর এসে গেল হচ্ছে হোপ অ্যাট গ্লেনারিস, যেখানে ছবি না তুললে আপনার দার্জিলিং ট্রিপ অধরা। আমার আগের বারের বাসস্থান হোটেল অলিভ, খুব ভালো একটা হোটেল, নিচে কেএফসি, এখানে আবার ডমিনোসও খুলে গেছে দেখছি, এটা আগের বার ছিল না। আর তার উল্টো দিকেই গ্লেনারিস। এখন আমি যেই হেঁটে বেড়াচ্ছি, এখানে টেম্পারেচার 12 ডিগ্রি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30, রাত্রির বেলা 6 থেকে 7 ডিগ্রি হবে। আর আমার হাত লিটারেলি জমে যাচ্ছে, গ্লাভসটা পরে বেরোনো হয়নি, বাট গ্লাভস ছাড়া রাত্রির বেলা হাঁটা যাবে না, বেশ ঠান্ডা কিন্তু। আর নেহেরু রোড দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হচ্ছে চৌরাস্তার ফাউন্টেনের কাছে। এখানে একটা প্যান্ডেল করেছে, কিসের জন্য কে জানে। আর এই ঠান্ডায় যে জিনিসটা না হলেই নয়, সেটা হচ্ছে এই 30 টাকার দার্জিলিং মল রোডের ফেমাস কফি। দারুণ খেতে লাগে জানেন, এই যে কফির স্বাদ এই পরিবেশে যেন বোধহয় আরো বেটার লাগে। এখানে একটা কোনো মেলা বসেছে, সেজন্য এত ভিড়, প্রচুর স্টল। আচ্ছা, বুঝতে পেরেছি, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের একটা একটা করে স্টল আছে। বড় বড় দোকানগুলো ঢাকা পড়ে গেছে, যার দরুন চৌরাস্তা স্টোর্স, পাশমিনা শলসের দোকান, সব ঢাকা পড়ে গেছে এই মেলাটার জন্য। চলুন মেলাটায় কি পাওয়া যাচ্ছে, কি জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখি। আচ্ছা, প্রথমেই তো মুর্শিদাবাদের একটা হ্যান্ডিক্রাফটসের দোকান চোখে পড়ছে। গুজরাট, এমএসএমই, দার্জিলিং, প্রচুর প্রচুর স্টল বসেছে দুদিক জুড়ে। দুটো মেদিনীপুরের দোকান, সিকিমের দোকান। রেটস কিরকম জানি না, আমার খুব একটা যে কিছু কেনার আছে এবার তাও নয়, বাট খুব ভালো লাগছে। এই পরিবেশটা যেন আরো গমগম করছে এই মেলাটার জন্য এবার। এখানে আবার বোধহয় কোনো ফাংশনও হচ্ছে, প্রচুর লোক বসে চেয়ার নিয়ে ফাংশন দেখছে। দার্জিলিং সব সময় জমজমাট,
সাধে কি বাঙালি এত ভালোবাসে এই জায়গাটাকে, কখনো এসে বোর হবেন না। এই যে সরস মেলা দেখছি 13ই নভেম্বর থেকে শুরু হয়েছে, 24শে নভেম্বর অবধি চলবে আর কি, 10টা থেকে 8টা অবধি এই স্টলগুলো ফাংশনাল। আরেকটা জিনিস যেটা এবার আর চোখে পড়ছে না সেটা হচ্ছে মল মার্কেটটা কোথায় গেল। এ বাবা, মল মার্কেটটা গায়েব হয়ে গেছে। এটাও তো আবার একটা নতুন জিনিস দেখছি। এখানে একটা পাবলিক পে অ্যান্ড ইউজ টয়লেট, সে তো ঠিক আছে, বাট মল মার্কেট কই? তো 6 মাসে পুরো রাতারাতি সব ভুল পাল্টে গেছে দেখছি জায়গাটা। এইদিকেও সরস মেলার স্টল, সব ভালো ভালো জিনিসগুলো চলে গেছে গো। এখানটা এত দোকানপালা থাকতো, কোনোদিন সত্যি বলতে চোখেই পড়েনি যে এখানে আরেকটা জিটি এর মেনটেন্ড সিলভার ফার ক্যাফেটেরিয়া আছে। এখানে কিরম খাবার দাবার কে জানে, বাট দেখছি বেশ সুন্দরভাবে সাজানো। এখানে আগে এত দোকান টোকান থাকতো, আমার যদিও ব্যক্তিগতভাবে সেটাই ভালো লাগতো, বাট সব উঠে গেছে। এখানে একজন লোকালাইটের সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন মেলাটা তো ঠিক আছে এই 10-12 দিন হচ্ছে তাই, এছাড়াও কিন্তু মল মার্কেট, মহাকাল মার্কেট, লোকাল স্ট্রিট ফুডের যারা ভেন্ডার্স ছিল সবাইকে সরিয়ে নিয়ে ভানু ভবনে চলে গেছে। ওই জন্য মরা মরা লাগছে জানেন এই চৌরাস্তার আশপাশের জায়গাটা। আগে যে একটা ফ্লেভার ছিল সেটা একেবারেই আর নেই। কি কারণে এগুলো করে কে জানে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। আশপাশটা দেখুন, দেখে মনে হবে যেন রাত 7-8টা বেজে গেছে। আমিও না বারবার ঘড়িতে চোখ যাচ্ছে না, তো মনে হচ্ছে বাবা এত রাত হয়ে গেল। আমি বিকেলের স্ন্যাক্সটা করবো বলে এসেছি কেভেন্টার্সে। কেভেন্টার্স এখন খালি, এই বাইরের সেকশনটায় তো স্পেশালি কেউ নেই কারণ প্রবল ঠান্ডা, বাট দারুণ লাগছে। একটু ম্রিয়মান এবার, কারণ যেরকম বলছিলাম যে স্ট্রিট ফুড ভেন্ডার্স গুলো নেই, তো সেটা একটা প্রাণ ছিল এই এরিয়াটার। বাট দেখা যাক, আমি খুব হেভি কিছু খাবো না, আমি একটা চিকেন বার্গার অর্ডার দিয়েছি। কেমন স্বাদ অবশ্যই আপনাদের জানাবো। কেভেন্টার্সের আমার একটা জিনিস যেটা ভালো লাগে, যে জিনিসের যে দাম, খাবারের দামটা সাধ্যের মধ্যে, খুব কিন্তু ফিললি এক্সপেন্সিভ নয়। এখানে মানে মোটামুটি 100 টাকা, 80 টাকা, 70 টাকায় নানা রকম স্ন্যাক্স আছে। খাবারের স্বাদ নিয়ে বিরাট একটা এক্সপেকটেশন নেই, কারণ আগের দুবার আসা হয়েছে, বাট দেখা যাক এবার কিরকম কি লাগছে আপনাদের জানাবো। আর আমার রুম থেকে যেরকম কেভেন্টার্স দেখা যাচ্ছে, ঠিক সেম ভাবে এই কেভেন্টার্সের ছাদ থেকেও কিন্তু সামনে লুনার আর ডেকেলিংটা দেখা যাচ্ছে। লোকেশনটা যে এত ভালো, আর দেখুন আবার দিওয়ালি লাইটস দিয়েছে প্রপার্টিটা, দারুণ লাগছে, একদম ঝলমল করছে যেন আশপাশটা। এই হচ্ছে চিকেন বার্গার, গন্ধটা ভালোই ছেড়েছে। এটার দাম 110। খুব সুন্দর দেখতে, তো ভালো, এবার খেয়ে বোঝা যাবে। ভাবছিলাম নিজের জন্য কিছু কিনবো না, তবে এইখানে এলে লোভে পড়ে সেই কিনেই নি। আর আমি যে ঠান্ডার পোশাক এনেছি সত্যি এতটা বুঝিনি, ঠান্ডা যেন বাঁধ মানছে না। আমি এই জ্যাকেটটা কিনলাম, কোথা থেকে কিনলাম দেখিয়ে রাখি। এই দোকানটা না একেবারেই চোখে পড়ে না জানেন, কিন্তু খুব ভালো কালেকশন। এই যে 16 আনা বাঙালি দেখছেন, তার পাশে দেখুন এই যে হিমালয়া গিয়ার্স বলে লেখা, ওর পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে যায়, ওটা দিয়ে ওখানে কিন্তু আপনারা এই জাতীয় মানে হিমালয়ান গিয়ার্স বলে যে দোকানটা, ভালো শীতের পোশাক পাবেন এট রিজনেবল রেটস। আর এরা স্পেসিফিক টু মানে ট্রেকিং এবং যারা মাউন্টেনিয়ারিং করেন তাদের জন্য পোশাক রাখেন, মানে বেসিক্যালি আউটডোর ওয়্যার এবং অ্যাডভেঞ্চার ইকুইপমেন্টস। খুব ভালো দোকান, মানে আমরা সবসময় নিচের দিকে তাকাতে তাকাতে যাই তাই এটা চোখে পড়ে না, বাট খুব ভালো কালেকশন। এবং আমার জ্যাকেটটা দেখতে পাচ্ছেন বেশ ভালো, কিন্তু আমি পরেও আরাম পাচ্ছি। এই ঠান্ডার জন্য অ্যাকচুয়ালি এরকমই পোশাক আশাক লাগবে। আর এই আমার সামনে দেখুন কুয়াশায় ঘেরা দার্জিলিং এর ক্লক টাওয়ার, কি সুন্দর লাগছে। উফ, হোটেলে ফিরে এলাম রাত্রিবেলা, কি সুন্দর লাগছে দেখুন আশপাশটা আমার রুম থেকে।
এই জানলা থেকে যেরকম সকাল থেকেই দেখাচ্ছি যে ক্যাভেন্টার্সের একটা খুব সুন্দর ভিউ আছে। আর এদিকটা চলুন আরেকবার আপনাদের দেখাই। আলো জ্বলে গেছে তো সবটা আরো ইজিলি আইডেন্টিফাই করা যাবে। ঝলমল ঝলমল করছে, এখানে এখনো দিওয়ালি লাইটস গুলো আছে, মানে এই প্রপার্টিটা ইটসেলফ প্রচুর দিওয়ালি লাইটস দিয়ে সাজানো। আর বারান্দায় যদি যাই তাহলে ক্যাভেন্টার্সের এই অংশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন রাতের আলোয় ঝলমল করছে যেন আশপাশটা। এই রুমটার আর একটা যেটা বিরাট সুবিধা আমি তখন দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই রুমটায় ফ্যান আছে। এখন কিন্তু গরমকালের সময় যারা দার্জিলিংয়ে আসবেন ফ্যানের প্রয়োজনীয়তা পড়লেও পড়তে পারে, সেরকম একটা ঠান্ডা থাকেই না। আর আপনি যদি সমস্ত জানলা দিয়েও দেন, এই রুমের ওপরের এই জানলার ওপরের সেকশনটা দেখছেন, এখান থেকে কনস্ট্যান্ট একটা হাওয়া ফ্রি ফ্লো আছে, মানে ওই জন্য কখনো খুব সাফোকেটিং লাগবে না এই রুমটায়। লুনারের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, মানে খুব ওয়েল থট অফ, মানে রুমগুলো সমস্ত সিজন সমস্ত টাইপের জন্য কিন্তু ওনারা বানিয়ে রেখেছেন। আজকে আমি আর বাইরে খেলাম না, ওনাদের ইনহাউস রেস্তোরাঁ থেকেই অর্ডার করেছি। এটা ওনাদের মশালা দোসা। আমি একটা জলের বোতল আর মশালা দোসা নিলাম, দুটো মিলে বোধহয় 210-20 টাকা মতো পড়লো। খাবারের দাম একটু বেশির দিকে, বাট এখানে আমি আগেও খেয়েছি, এনাদের খাবারের স্বাদ কিন্তু খুব একটা খারাপ না জানেন। আর রুম সার্ভিসের ব্যবস্থা আছে, ঘর থেকে বেরোনোর প্রয়োজন পড়ছে না। বাইরে আজকে প্রবল ঠান্ডা, আর সত্যি বলতে সাহস পাচ্ছি না বেরোনোর। হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং। আজকে 24শে নভেম্বর 2024। দার্জিলিংয়ে একটা অসম্ভব ঠান্ডা এবং হাড় কাঁপানো শীতে মাখা সকাল। বাইরের টেম্পারেচার এখন 7 থেকে 8 ডিগ্রি। এখন ঘড়িতে বাজে সকাল 4:15 মতো। আমি রওনা হচ্ছি টাইগার হিলসের উদ্দেশ্যে। আগেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে রাখছি, ফ্যারেনজাইটিস হওয়ার দরুন গলাটা একদম বসে আছে, পরিষ্কার হয়তো শুনতে পাবেন না, বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ড্রাইভার জি এসে গেছেন, অলরেডি ফোনও এসে গেছে, রানাডার সামনে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আপনারাও যারা এরকম সকাল সকাল টাইগার হিলস বা অন্য সাইট সিইং স্পটগুলো যাবেন ভাবছেন, আগের দিন কিন্তু গাড়ি বুক করে রাখতে হবে, কারণ এখন টাইগার হিলসের জন্য লিমিটেড পারমিট দেয় এবং সেটা আগে থেকে বুক না করলে ইনস্ট্যান্ট পাওয়া একটু মুশকিল। পাবেন না বলছি না, এই ধরুন 2 থেকে 2,500 টাকার মতো খরচ পড়বে আপনাদের। ওনারা ওই টাইগার হিলসের পরেও বাতাসিয়া, ঘুম মনেস্ট্রি এগুলো আপনাদের দেখিয়ে দেবে। এখন অফ সিজন রেটটা ফ্লাকচুয়েট করছে, আর আমি তো জানেন এই গোটা ট্যুরটা করছি ট্যুর কিংডমের সঙ্গে, তো ওনারাই কিন্তু আমার হয়ে সমস্ত বুকিং করে নিয়েছে। আপনারাও যারা ভবিষ্যতের দিনে দার্জিলিং আসতে চান, কাস্টমাইজড কোনো ট্রিপ প্ল্যান লাগবে, আপনারা ট্যুর কিংডমকে কনসিডার করতে পারেন। আমি যখন কথা বলছি নিচে নাম্বার পেয়ে যাবেন, প্লাস আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তাহলে চলুন আর কথা বাড়াবো না, গাড়ি এসে গেছে, রওনা হই। আজকে কি অভিজ্ঞতা হচ্ছে, সানরাইজ কেমন দেখতে পাই, কাঞ্চনজঙ্ঘার আদৌ দেখা পাওয়া যায় কিনা, সমস্ত জিনিস তুলে ধরবো। আর আমার লুনারের সামনে কিন্তু অবস্থা কিছুটা এরকম, সকাল থেকেই প্রাইভেট গাড়িওয়ালাদের ভিড়। বহু মানুষ সকালে এখানে এসেছিল, এখন অলরেডি সবাই বেরিয়ে গেছে। আমি বোধহয় একটু লেট হয়ে গেছে। সবাই সাধারণত 4টে নাগাদ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। শেয়ারে এই ট্রিপগুলো পাওয়া মুশকিল জানেন, একদম পাবেন না তা নয়, হোটেলকে বলে রাখলে হয়তো ব্যবস্থা হতে পারে, বাট এখন আবার শুনশান, যে যার গাড়ি নিয়ে কিন্তু টাইগার হিলস রওনা হয়ে গেছে। চলুন আমরাও বেরোই। আমার এই ট্রিপের জন্য যে ড্রাইভার অ্যাসাইন্ড হয়েছিলেন, প্রথমেই বলে রাখা ভালো, তার ব্যবহার ছিল অপূর্ব। মানে আমি যেহেতু একা ঘুরছিলাম, সঙ্গে একজন যদি কেউ গল্প করে বা এরকম মানুষ থাকে তাহলে এমনিই দেখবেন ভালো লাগে। তো ওনার সঙ্গে আলাপ হওয়ার পর আমার ট্রিপের এক্সপিরিয়েন্সটা যেন শুরু থেকেই খুব পজিটিভ ছিল। আর আপনাদের আরও কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি। আপনারা এই যে ক্যাভেন্টার সার্কেলের এখানে আমার হোটেল, সেখান থেকে যদি দূরত্বটা ধরেন টাইগার হিলসের সেন্ট্রাল ফরেস্ট হয়ে মোটামুটি পৌঁছতেই মিনিট 40 লাগে। আমি যে সময় এই যে ভিডিওটা শ্যুট করেছি আর কি নভেম্বর মাসে, তখন সানরাইজ হচ্ছে এই সকাল 6টা নাগাদ। তবে ব্যাপার হচ্ছে, যেহেতু টাইগার হিলসের ওই অঞ্চলটা খুব বেশি একদম মানে চওড়া রাস্তাঘাট নেই, আপনারা যদি একটু আগে পৌঁছন, আপনার যে রেন্টাল গাড়ি তারা অনায়াসে আপনাকে একদম যেটা সানরাইজ ভিউ পয়েন্ট তার কাছাকাছি কোথাও নামাতে পারবে।
আপনি যত লেট করে পৌঁছবেন সম্ভবত আপনার গাড়ি লাইনের তত পিছনে পড়বে এবং আপনাকে পায়ে হেঁটে বেশি দূরত্ব কভার করতে হবে। এই রুটটায় পৌঁছানোর লাস্ট 15 মিনিটের 20 মিনিটের রাস্তা কিন্তু গোটাটা সেন্ট্রাল ফরেস্টে ঘেরা। পৌঁছে গেলাম অবজারভেটরি ভিউ পয়েন্টে। এখানে এখন টেম্পারেচার 6 ডিগ্রি, অসম্ভব ঠান্ডা। মানে কফি না খেলে আমার নিজেরই গলার আওয়াজ বেরোচ্ছে না, কি অবস্থা দেখাচ্ছি আশপাশে। এখানে প্রচুর শীতের পোশাকের দোকান, যেটা দরকার, টুপি, মাফলার, গ্লাভস সব বিক্রি হচ্ছে। আর সব থেকে বেশি যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে চা আর কফি, যেটা ছাড়া এখানে চলবে না। এখানে মনে হচ্ছে ফুটন্ত কেউ জল দিলে ভালো হয়। আর ঘড়ি বলছে আমাদের অল্টিটিউড হচ্ছে এখন 2200 মিটার মতো, আর টেম্পারেচার 6 ডিগ্রি, भयंकर ठंडा। कॉफी का प्राइस क्या है? 25 ओके, थैंक यू, इसकी बहुत जरूरत है अभी। कॉफी নিয়ে নিলাম 25 টাকা করে। সানরাইজের কি হবে জানি না, তবে আজকে আকাশ কিন্তু পরিষ্কার আছে, তারাগুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন। আশপাশে লোকে যারা এখানে লোকালাইট, তারা বলছে দেয়ার আর চান্সেস দ্যাট উই ক্যান সি কাঞ্চনজঙ্ঘা টুডে। তারপর তো ভগবানের হাতে। এইখানে যে একটা অবজারভেটরি পয়েন্ট বানানো হচ্ছিল সেটা কিন্তু আর কিছু কমপ্লিশন হবে না, এটা এরকমই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যদি হতো খুব ভালো হতো, বাট আমি যেটুকু লোকালাইটদের থেকে কথা বলে শুনলাম যে it has come to an end, this project is no more being worked upon. সানরাইজ হতে এখনো প্রায় মিনিট 40-45, কিন্তু অলরেডি অগন্তি মানুষের ভিড়। গাড়িতে ঠাসা এই জায়গাটা। আমাদের গাড়িকে নিচে পাঠিয়ে দেওয়া হলো কারণ এখানে আর পার্কিং স্পেস নেই, এবং বেশিরভাগ মানুষ কিন্তু এই আধা আধুরা কনস্ট্রাক্টেড হওয়া বিল্ডিংটাতেই উঠেছে। আমি রিস্ক নিতে পারছি না, কারণ কোথায় গর্ত থাকবে, কোথায় ভাঙা থাকবে, খুব ডেঞ্জারাস এই জায়গাটা। একটু আলো ফুটলে তারপর উপরে ওঠার চান্স নেব। আর যার জন্য লাখো মানুষের অপেক্ষা, আমাদের সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। উইথ দ্য রাইজিং সানস রে কাঞ্চনজঙ্ঘার পিক কিন্তু হালকা দেখা যাচ্ছে। আশা করি মেঘ আরো কাটবে, আরো আকাশ পরিষ্কার হবে এবং ঝকঝকে সুন্দরভাবে আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। এইদিকে দেখুন আকাশের রং পুরো বদলে গেছে। ধীরে ধীরে কিন্তু আকাশের রং গাঢ় কালো থেকে একটা অরেঞ্জিশ ইয়েলো টিঞ্জের দিকে কিন্তু চেঞ্জ হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে আশপাশটা। আজকে যদি মেঘ না থাকতো না, তাহলে এই কাঞ্চনজঙ্ঘা ঠিক এই জায়গাটায় আরো ক্লিয়ারলি দেখতে পেতাম। ঘড়িতে তখন বেজে গেছে এই সকাল 6:10 মতো। বেশিরভাগ টাইগার হিলসে ঘুরতে আসা পর্যটকরা খানিক আশাহত হয়ে টাইগার হিলস ছাড়ছেন। স্বপ্নের পাহাড়কে বোধহয় এবারও দেখা হলো না। আমাদের মতো কয়েকজন কাঞ্চনজঙ্ঘা প্রেমী শেষ চেষ্টাটা করেছিল। ভেবেছিলাম যে দূর এসে তো গেছি, আর নয় আধ ঘন্টা দেখি না, যদি তার দেখা পাওয়া যায়। এবং বাংলায় একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, তারই মতো বোধহয় কিছু হলো। ওপরে ঈশ্বর আমাদের কথা শুনলেন। আমাদের আমবাঙালির স্বপ্নের এবং ভালোবাসার পাহাড় কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে চোখের সামনে যেন তার যে রূপ ফুটিয়ে তুলল। টাইগার হিলসে থেকে যাওয়া আমাদের মতো কিছু পাহাড়প্রেমী মানুষ সেই দৃশ্য জীবনেও ভুলতে পারবে না। আমরা যখন টাইগার হিলসে বসে কাঞ্চনজঙ্ঘার এই রূপকে দেখছি, তখন হয়তো পড়শি দেশে লালমনিরহাট কিংবা তেঁতুলিয়া পঞ্চগড় থেকেও কোনো কৃষক ভাই একইভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখছেন। যত বেলা গড়ালো, যত সূর্যের আলো এই পাহাড়ে এসে পড়ল, তত যেন কাঞ্চনজঙ্ঘাকে আরও
মায়াবী মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই যে ভালো লাগা, এই যে পাওনা, এ তো শুধু বলুন প্রকৃতিই দিতে পারে। ওদিকে আবার তখন আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার দরুন সূর্যকেও কিন্তু দেখা গেল। সূর্যদেবের এই যে রূপ, এই যে ঝকঝকে আকাশে তার ফুটে ওঠা এবং তার আলোয় আলোকিত কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে টাইগার হিলসে সেদিনকে যে লাখো মানুষের ভিড় জমেছিল, তাদের মধ্যে বোধহয় মাত্র কয়েকজন যাদের আমার মতো ধৈর্য ছিল, তারাই শেষ পর্যন্ত এখানের আসল রূপটাকে দেখতে পেলেন। সেন্ট্রাল অ্যাট্রাকশন কাঞ্চনজঙ্ঘা, সিকিম হোক, নেপাল হোক, দার্জিলিং হোক কিংবা আরও অন্য কোনো জায়গা, সমস্ত জায়গায় সকালে লাখো মানুষের চোখ খুঁজে বেড়ায় তাকে। এই উত্তরবঙ্গের ভ্রমণ কোনো দিনও সম্পূর্ণ হতেই পারে না যদি তার দেখা না পাওয়া যায়। একজন বাঙালি মানুষ হিসেবে ছোট বয়স থেকে এই পাহাড়ের প্রেমে পড়েছি বারবার। এমন যেন কি আছে এই মায়াবী পাহাড়ে যা বারবার আমাকে দার্জিলিং বলুন, সিকিম বলুন বা উত্তরবঙ্গে টেনে টেনে নিয়ে যায়। জীবনে এই সব যে অভিজ্ঞতা, এগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম। আপনি আর এরপরে কতবার কোথায় দেখতে পারবেন কেউ জানে না। দিস ইজ লাইক সারিয়াল। আমি এই নিয়ে 3 বার এলাম এন্ড দিস ইজ দি ফার্স্ট টাইম দ্যাট আই এম সিইং সামথিং লাইক দিস। प्रोबेबिलिटी ছিল एंड इट टर्न्ड आउट टू बी ट्रू। यहाँ का थोड़ा एनवायरनमेंट सांदकफू की तरह है ना? जी जी। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আপনারা যারা মেন টাইগার হিলসে কোনো কারণে টোকেন পাচ্ছেন না, যেতে পাচ্ছেন না, এই দাদা বলছিলেন নিচে একটা আই লাভ সেন্ট্রাল ভিউ পয়েন্ট আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি এই জায়গাটার কি অনবদ্য ভিউ, অনেকটা পেলিং এর কথা মনে করিয়ে দিল। পেলিং কে तरह है ना थोड़ा भैया, बहुत सही लग रहा है व्यू। এই আই লাভ সেন্ট্রাল ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে যেন আরো কাছে লাগছে। উফ, আজকের দিনটা সার্থক জানেন। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। এই রকম কিছুটা ভিউ দেখুন। সব ছেড়ে আর কলকাতায় ফিরে যেতে কার ইচ্ছে করবে বলুন তো? মানে আমার লাইফে পেলিংয়ে আমি সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তারপরে সম্ভবত এটা। আজকে এই কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে আর এই ভাঙা গলা নিয়ে কিন্তু ভিডিওটাকে শেষ করলাম। আশা করি আমার সঙ্গে টাইগার হিলসের এই সূর্যোদয়ের অপূর্ব অভিজ্ঞতা আপনারাও এনজয় করলেন, এবং আজকের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ করে দেওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আজকের ভিডিওটায় অবশ্যই একটা লাইক দেবেন যাতে আমিও কিছুটা এনকারেজড হই। ভালো থাকবেন। আসছি এই দার্জিলিং সিরিজেরই নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার।